চলো তাহলে মূল আলোচনায় যাই। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে হেমোডায়ালাইসিস মেশিন। তোমার এই হেমোডায়ালাইসিস মেশিনে কি কি জিনিস আছে, এখানে প্রথমে ডায়ালাইসিস কি, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। তারপরে হেমোডায়ালাইসিস মেশিনের সিস্টেমিক কম্পোনেন্ট, এটা আমাদের জানার জন্য প্রয়োজন যে কী কী কম্পোনেন্টস আছে। হেমোডায়ালাইসিস মেশিনের স্কেমেটিক ডায়াগ্রাম, যেটা রচনামূলকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পরে হচ্ছে ডায়ালাইসিস টেম্পারেচার নিয়ন্ত্রণের সার্কিট, এটাও রচনামূলক প্রশ্ন হিসেবে আসে কিন্তু কম, আর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। ডায়ালাইসিস পরিবাহিতা মনিটরিংয়ের সার্কিট, এটাও তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। ব্লাড লিক ডিটেক্টর রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। পোর্টেবল কিডনি মেশিন রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ডায়ালাইসিস কি? এখন প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছি যে মানুষের কিডনি সিস্টেম যদি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কাজ না করে, সেক্ষেত্রে এই কার্যকারিতাটা সম্পন্ন করার জন্য দেহের বাইরে বা দেহের অভ্যন্তরে যে পদ্ধতির বা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় সেটা হচ্ছে ডায়ালাইসিস। ঠিক আছে, এখন দেখি যে কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তোমার অপ্রয়োজনীয় যে বজ্র পদার্থটা আছে সেটা এবং আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে এই শরীরের অপ্রয়োজনীয় পানিটা দেহ থেকে বের করে নিয়ে যাওয়া হয়, সেটাকে বলে ডায়ালাইসিস। এই ডায়ালাইসিসটা মূলত দুই প্রকারের হয়। কৃত্রিম পদ্ধতি ডায়ালাইসিস সম্পন্ন হয় দুইভাবে, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসে ডায়ালাইসের দ্রবণকে সাধারণত একটা টিউবের ভিতর দিয়ে পেরিটোনিয়াল যে গহ্বর আছে এই পেরিটোনিয়াল গহ্বরের ভিতরে নিয়ে আসা হয়। এখন এই পেরিটোনিয়াম জায়গাটা রক্তনালী বেষ্টিত পর্দা যা পাতলা টিস্যুর স্তর দ্বারা আবৃত অবস্থায় থাকে। ডায়ালাইসিস যখন এই ডায়ালাইসিসটা তোমার উদর গহ্বরে প্রবেশ করানো হয় তখন কিছু সময়ের ভিতরেই এই ডায়ালাইসিস দ্রবণটা এই পেরিটোনিয়াম এর ভিতর থেকে বজ্র পদার্থগুলোকে শোষণ করে নেয় এবং টিউবের মাধ্যমে তোমার দেহের বাইরে নিক্ষিপ্ত করে একেবারেই খালি হয়ে যায়। এখন দিনে সাধারণত 4 থেকে 5 বার একটা নির্দিষ্ট সময় পর পর এই ডায়ালাইসিস সাইকেলটা সম্পন্ন করা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এখানে আরো একটা চিত্র দেখানোর চেষ্টা করেছে তোমাদের। প্রথম চিত্রে দেখো যে ডায়ালাইসেট এই ব্যাগ থেকে ডায়ালাইসেট দ্রবণ হিসেবে সাধারণত গ্লুকোজ ইউজ করা হয়। এই ডায়ালাইসেট দ্রবণ হিসেবে গ্লুকোজটাকে তোমার এই পেরিটোনিয়াল যে স্পেস, এই যে পেরিটোনিয়াল এই স্পেসের ভিতরে প্রেরণ করা হয়। এখন ডায়ালাইসেট অথবা এই গ্লুকোজটা তখন কিছু সময়ের ভিতরেই এই পেরিটোনিয়ামের এই বজ্র পদার্থগুলোকে শোষণ করে ফেলে। প্রথম চিত্রে দেখো এই ড্রেনেজ ব্যাগটা কিন্তু ফাঁকা অবস্থায় আছে। আচ্ছা, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যখন এই বজ্র পদার্থগুলো শোষণ করে নিল ডায়ালাইসের দ্রবণটা, তখন দ্বিতীয় এই চিত্রে পরবর্তীতে অন্য একটা ক্যাথেটারের মাধ্যমে দেহের বাইরে এই অপ্রয়োজনীয় বজ্র পদার্থটাকে নিয়ে আসে এবং ড্রেনেজ ব্যাগে পরিপূর্ণ করে রাখা হয়। এভাবেই সাধারণত পর্যায়ক্রমিকভাবে এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন দেখবো হেমোডায়ালাইসিস কি। হেমোডায়ালাইসিস হচ্ছে সাধারণত এই ফাংশনটাকে যাদের কিডনি ফাংশন বা ডায়ালিসিস যারা পেশেন্ট আছে তাদের দেহের বাইরে এই হেমোডায়ালিসিসটা সম্পন্ন করা হয়। সাধারণত পেশেন্টের দেহ থেকে রক্তনালী বা শিরার মধ্য দিয়ে ক্যাথেটার প্রবেশ করানোর মাধ্যমে, এই শিরার ভিতরে ক্যাথেটার প্রবেশ করে একটা ফ্লেক্সিবল টিউব প্রবেশ করার মাধ্যমে পেশেন্টের রক্তটাকে দেহের বাইরে তোমার এই ডায়ালাইজার যে চেম্বারটা আছে সেই চেম্বারের ভিতরে নিয়ে আসা হয় ফিল্টার করার জন্য। আর তোমার এখান থেকে ডায়ালাইসের থেকে একটা দ্রবণ আসে, এই যে স্যাম্পলটা বা রক্তটা ক্যাথেটারের মাধ্যমে এই ডায়ালাইজারের ভিতরে আসছে সেটাকে পরিশোধন কাজ সম্পন্ন করার জন্য। এখন এই জায়গায় রক্ত ছাঁকনির ফলে মানে ডায়ালাইসের যে ফ্লুইডটা আছে সেটা তোমার রক্তটাকে পরিশোধিত করার পরে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত পানি যা থাকবে সেটা রক্ত থেকে আলাদা করে দেহের বাইরে চলে যায়
অর্থাৎ এখান থেকে অপ্রয়োজনীয় বজ্র পদার্থটা পুনরায় এই ব্যাগে নিয়ে আসা হয় ডায়ালাইসিসটা, আর পরে বিশুদ্ধ যে রক্তটা পাওয়া যায় সেই রক্তটা তোমার অন্য একটা ক্যাথেটার টিউবের মাধ্যমে তোমার দেহের ভিতরে প্রবেশ করানো হয়। এটা মূলত একটা কৃত্রিম কিডনি হিসেবে কাজ করে থাকে। তোমরা মনে হয় এখনো সবাই ক্লাসে অংশগ্রহণ করো নাই। ক্লাসে অংশগ্রহণ করো দ্রুত। আচ্ছা, এখন দেখি হেমোডায়ালাইসিস মেশিনের সিস্টেম কম্পোনেন্টসগুলো কি কি। সাধারণত হেমোডায়ালাইসিস মেশিন দিয়ে আমি ডায়ালাইসিস দেহের ভিতরে মানে দেহের বাইরে ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এখন এই মেশিনটাতে কী কী ধরনের কম্পোনেন্টের সমন্বয়ে তৈরি সেটা হচ্ছে সিস্টেম কম্পোনেন্টস, যেরকম পাওয়ার সিস্টেম, কন্ট্রোল প্যানেল, লাইট সিস্টেম, ডায়ালাইসেট রিসার্কুলেটিং সিস্টেম, ডায়ালাইসেট ড্রেন সিস্টেম, ডায়ালাইসেট বাথ ডেলিভারি সিস্টেম, টেম্পারেচার সিস্টেম, তোমার ব্লাড পাম্প এবং পজিটিভ এবং নেগেটিভ প্রেশার মনিটর। আচ্ছা, এখন দেখবো হেমোডায়ালাইসিস মেশিনের স্কেমেটিক ডায়াগ্রাম বর্ণনা। এটা রচনামূলক প্রশ্ন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, হেমোডায়ালাইসিস মেশিনটাতে সাধারণত হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে রোগীর রক্তটাকে, এই দেখো এখানে রোগীর রক্তটাকে তোমার ব্লাড পাম্পের সাথে, এখানে একটা ব্লাড পাম্প আছে, ক্যাথেটার প্রবেশ করানো হয় তোমার আর্টারিতে রক্তটাকে বের করে নিয়ে আসার জন্য। তোমার রক্তটা যখন আসে তখন ব্লাড পাম্প করার মাধ্যমে ডায়ালাইজারের এই কম্পার্টমেন্টের ভিতরে তোমার রক্তটাকে নিয়ে আসা হয়। এই ডায়ালাইজারটা সাধারণত একটা তোমার অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা অবস্থায় থাকে। এই ডায়ালাইজারটা অসংখ্য পাতলা তোমার সিনথেটিক পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ হলো ফাইবার দ্বারা গঠিত এই ডায়ালাইজারটা। এবং এই ডায়ালাইজারের পর্দাটা হচ্ছে অর্ধবেদ্য পর্দার সমন্বয়ে তৈরি। এটার চারপাশে সাধারণত ডায়ালাইসের দ্রবণটা থাকে এখানে দেখো, এবং এয়ার কম্প্রেসড এয়ারের ব্যবস্থা আছে। এই কম্প্রেসড এয়ার থেকে তোমার ফ্রেশ ফ্লুইডটা তোমার চাপের প্রভাবে এই ডায়ালাইজার মেশিনে নিয়ে আসা হয়। তোমার এই রক্তটাকে, যেই রক্তটা আমরা দেহ থেকে বের করে ডায়ালাইজারে নিয়ে আসলাম, সেই রক্তটাকে পরিশোধন কার্য সম্পন্ন করার জন্য। এবং এই কাজটা সাধারণত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হওয়ার পরে যে অপ্রয়োজনীয় বজ্র এবং অপ্রয়োজনীয় পানিটা থাকে সেটা ইউজড ডায়ালাইসিস এই ফ্লুইডের এই পাত্রের ভিতরে রাখা হয়। আর বিশুদ্ধ যেই ডায়ালাইসিস বিশুদ্ধ যেই রক্তটা থাকে সেই রক্তটা অন্য একটা ক্যাথেটারের মাধ্যমে তোমার এই আবার সেটা পেশেন্টের ভিতরে প্রবেশ করানো হয়। এটাই হচ্ছে হেমোডায়ালাইসিসের স্কেমেটিক ডায়াগ্রামের বর্ণনা। এবং এখানে দেখো আরো একটা চিত্র দেখানোর চেষ্টা করছি আমি। এই আর্টারিয়াল ব্লাড প্রেশার লাইন তোমার ক্যাথেটার থেকে, দেহ থেকে, ধমনী থেকে আর কি ক্যাথেটারের মাধ্যমে রক্তটাকে নিয়ে আসা হয় এখানে ব্লাড পাম্পিং এর মাধ্যমে। এটা হচ্ছে তোমার ডায়ালাইজার, এটা হলো ফাইবার ডায়ালাইজার। এখানে তোমার সিনথেটিক হলো ফাইবার, পাতলা সিনথেটিক হলো ফাইবারের সাহায্যে গঠিত। তারপরে এটার আরেকটা অংশ তোমার কম্প্রেসড এয়ার, এখান থেকে ফ্রেশ ডায়ালাইজিং সলিউশনটা যায় কনস্ট্যান্ট একটা টেম্পারেচার, মানে এটার টেম্পারেচার তাপমাত্রাটা নির্দিষ্ট রেখে, ডায়ালাইসের টেম্পারেচার নির্দিষ্ট রেখে সেটা ডায়ালাইজারের ভিতরে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পরে তোমার রক্তটা পরিশোধিত হয় এই জায়গায়। পরিশোধিত হওয়ার পরে এই ডায়ালাইজারের যে মেমব্রেনটা থাকে সেই মেমব্রেনে সাধারণত হাইড্রোস্ট্যাটিক প্রেশার বৃদ্ধির ফলে আলট্রাফিল্ট্রেশন ঘটে থাকে এই ডায়ালাইজারের ভিতরে। ডায়ালাইসের এই কম্পার্টমেন্টটা এইটার ভিতরে সাধারণত তোমার নেগেটিভ প্রেশার প্রয়োগের সাহায্যে এই বজ্র পদার্থটাকে বের করে দেওয়া হয় একটা পাত্রে ইউজড ডায়ালাইজিং সলিউশনে। এবং এই বিশুদ্ধ যে রক্তটা থাকে সেটা বাবল ট্র্যাপ হয়ে তোমার আবার পেশেন্টের ভিতরে, মানে শিরার ভিতরে প্রবেশ করানো হয় ক্যাথেটারের সাহায্যে। এবং এই প্রক্রিয়াটা সাধারণত 3 থেকে 5 ঘন্টার ডায়ালাইসিসের ক্ষেত্রে কয়েক লিটার অতিরিক্ত পরিমাণে ফ্লুইডের বজ্র পদার্থ অপসারণ করা হয় দেহের ভিতর থেকে।
এখন প্রশ্ন হচ্ছে ডায়ালাইসিস টেম্পারেচার নিয়ন্ত্রণের সার্কিট ডায়াগ্রাম বর্ণনা। এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় সাধারণত পেশেন্টের শরীরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রায়, এবং এই ডায়ালাইসিস মানে এই ফ্লুইডটা, যে ফ্লুইডের মাধ্যমে রক্তটাকে পরিশোধন করা হবে, সেই ফ্লুইডটা ডায়ালাইজারের ভিতরে প্রবেশ করানোর আগেই তোমার এটার তাপমাত্রা কতটুকু আছে সেটাকে মনিটরিং করা হয় এবং কন্ট্রোল করে নেওয়া হয়। যেরকম ডায়ালাইসিসের তাপমাত্রাটা সাধারণত 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নির্দিষ্ট করে রাখা হয়, কারণ এর 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বেশি হয় সেই ক্ষেত্রে তোমার ডায়ালাইজারে যে রক্তটা নিয়ে আসা হয় পরিশোধন করার জন্য, সেই রক্তের কম্পোনেন্ট সমূহ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে দেখো এই সার্কিটটাতে একটা ইউনি জাংশন ট্রানজিস্টর আছে, ইউজিটি। এই ইউনি জাংশন ট্রানজিস্টরটা নর্মালি স্বাভাবিক অবস্থায় অফ অবস্থায় থাকে, এবং এটা যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন ভোল্টেজে না যাবে ততক্ষণ পর্যন্ত এইটার আগে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে। যখন এই ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজটা যখন ট্রানজিস্টরের এই ইউজিটির প্রাইমারি ব্রেকডাউন ভোল্টেজটাকে ক্রস করবে, অর্থাৎ অতিক্রম করবে, তখনই এই ইউজিটি ট্রানজিস্টরটা কন্ডাকশনে যাবে। ফলে কন্ডাকশনে গেলে এই ক্যাপাসিটরের যে চার্জটা আছে সেটা এই ইউজিটি ট্রানজিস্টরের মাধ্যমে হবে, ডিসচার্জ হবে। তোমার 5টা ইউজিটি ট্রানজিস্টরের মাধ্যমে, ট্রান্সফরমারের মাধ্যমে সেকেন্ডারিতে গিয়ে ডিসচার্জ হবে, এবং তখন এখানে একটা ট্রায়াক আছে, এই ট্রায়াকের একটা ট্রিগারিং পালস বা ট্রিগারিং ভোল্টেজ পাওয়া যায়, এবং এই ট্রিগারিং ভোল্টেজ পেলে ট্রায়াকটা কাজ করা শুরু করে। তখন এখান থেকে একটা সিগন্যাল যায়, সিগন্যাল গিয়ে এই হিটারটাকে তোমার অন করে। এখন সাধারণত প্রত্যেকটা হাফ সাইকেল, যেরকম একটা সাইকেল সম্পন্ন হয় তোমার পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের, এখন প্রতি হাফ সাইকেলের শেষে এই ট্রায়াকের সুইচটা তোমার অফ অবস্থায় চলে যায়। তখন এই ট্রিগারিং পালস পেয়ে পুনরায় আবার এটা তোমার অন হয়। ট্রিগারিং পালস বলতে এই ইউজিটিটা পুনরায় আবার পরবর্তী হাফ সাইকেলের সময় এই ইউজিটিটা আবার অফ অবস্থায় থাকে, সেই ক্যাপাসিটরটা চার্জ হয়, এবং চার্জিং ভোল্টেজটা তোমার ইউজিটির এই ব্রেকডাউন ভোল্টেজটা অতিক্রম করলে সেটা পুনরায় আবার ট্রায়াকে যাবে, ট্রায়াকটা অন হবে, দেন আবার হিটারটা অন হবে সিগন্যাল পেয়ে। যখন এটার সেট ভ্যালু থেকে টেম্পারেচারটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে, তখন এটার রেজিস্ট্যান্সটা এই সার্কিটের রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমানো হয়। ফলে কি হয়, এই যে ক্যাপাসিটর সিটা আছে, এই ক্যাপাসিটর সি এর চার্জিং রেটটাও আস্তে আস্তে কমে যায়। এবং এই ছাড়াও এই ডায়ালাইসিস টেম্পারেচার কন্ট্রোল সার্কিটে তোমার এই রেজিস্টর R2 এর মাধ্যমে R2টাকে পরিবর্তন করে, মানে কমানো বাড়ানোর মাধ্যমে এই সার্কিটটার টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে দেখো প্রাইমারিতে একটা ব্রিজ সার্কিট আছে, এবং এই ব্রিজ সার্কিটের একটা বাহুতে তোমার থার্মিস্টর সংযোগ করা অবস্থায় থাকে, এবং এটা ডায়ালাইসিসের ভিতরে কি পরিমাণে তাপমাত্রা বিরাজমান সেই টেম্পারেচার সেন্সর হিসেবে কাজ করে, তাপমাত্রাটা পরিমাপ করার কাজ করে থাকে। এই ব্রিজের আউটপুটটাকে সাধারণত একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বর্ধিত করে, এই সিগন্যালটাকে বর্ধিত করে এই সিস্টেমটার প্যানেল মিটারের মাধ্যমে প্রদর্শন করা হয়। এবং এই যে অ্যাম্প্লিফায়ার সিগন্যালটা পাওয়া যায়, সেই অ্যাম্প্লিফায়ার সিগন্যালটা তোমার অ্যালার্ম সিস্টেমটাকে তোমার নিয়ন্ত্রণ করে বা অপারেট করে। যখন ডায়ালাইসিসের এই টেম্পারেচারের সেট ভ্যালুটা অতিক্রম হয়ে যায়, তখন এই অ্যালার্ম সিস্টেমটা কাজ করে। এই হচ্ছে ডায়ালাইসিস টেম্পারেচার নিয়ন্ত্রণের সার্কিট। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখবো ডায়ালাইসিসের পরিবাহিতা মনিটরিং এর জন্য সার্কিট ডায়াগ্রাম, যেটা রচনামূলক প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। তোমার এই ক্ষেত্রে একটা কন্ডাক্টিং সেল ইউজ করা হয়, যেটা ডায়ালাইসিসের পরিবাহিতাটাকে মনিটরিং করে। এই যে দেখো ব্রিজ সার্কিটের একটা বাহুতে কন্ডাক্টিং সেল বা কন্ডাক্টিভিটি সেল ইউজ করা হয়েছে, যেটা পরিবাহিতা মনিটরিং এর কাজ করে থাকে। এখন প্রাইমারিতে দেখো এই সার্কিটটার একটা 1.5 কিলোহার্টজ অসিলেটর ইউজ করা হয়েছে এটার প্রাইমারিতে, যা ব্রিজ সেকেন্ডারিতে আছে ব্রিজ সার্কিট। এই ব্রিজ সার্কিটটাকে তোমার
অপারেট করে বা পরিচালনা করে। ব্রিজের একটা বাহুতে আছে তোমার এই কন্ডাক্টিভিটি সেল, যেটা কিনা ফ্লো টাইপ প্রবাহিত হয় এরকম একটা সেল, যেটা দ্রবণের তাপমাত্রা পরিবর্তনের রেসপন্স দ্রুততার সাথে পরিমাপ করে। অর্থাৎ তোমার ডায়ালাইজারের ভিতরে যে ডায়ালাইসেটটা যায়, সেই ডায়ালাইসেটের তাপমাত্রা কতটুকু আছে সেটা খুব দ্রুততার সাথে পরিবর্তনটা পরিমাপ করে থাকে। এবং ব্রিজের অন্য একটা বাহুতে আছে থার্মিস্টর, এই থার্মিস্টরটা তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এটা সঠিক কন্ডাক্টিভিটি পাওয়ার জন্য ব্যবহার করা হয় সাধারণত। এই ব্রিজের আউটপুটটা, এই ব্রিজ সার্কিটের আউটপুট সিগন্যালটা তোমার ফেজ সেন্সিটিভ ডিটেক্টরের সাথে ক্যাপাসিটিভলি কাপল্ড করা অবস্থায় থাকে। এখানে ব্রিজ থেকে যে সিগন্যালটা পাই আমি, সেই সিগন্যালটা অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বর্ধিত করা হয় এবং বর্ধিত করার পরে এই আউটপুটটা, ফেজের আউটপুটটা তোমার এই যে প্রাইমারিতে 1.5 কিলোহার্টজ অসিলেটর লাগানো ছিল, সেই অসিলেটরের আউটপুটের সাথে তুলনা করা হয়। এবং এই ফেজ সেন্সিটিভ ডিটেক্টরটা উক্ত ফেজের আউটপুটের সাধারণত ফ্রিসেট ভ্যালুতে, একটা ফ্রিসেট ভ্যালু থাকে, সেই ফ্রিসেট ভ্যালুতে কি পরিমাণে তোমার ত্রুটি বিচ্যুতি হয়, কি পরিমাণে কোন দিকে দিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের দিকের পরিবর্তনটা নির্ণয় করা যায়। এবং এটার মাধ্যমে এটি কন্ডাক্টিভিটি ডেভিয়েশনটা মনিটরে প্রদর্শন করা হয়। এই যে এখানে এটার পরিবাহিতার কন্ডাক্টিভিটি কতটুকু আছে সেটার কন্ডাক্টিভিটি ডেভিয়েশন মনিটর করা হয় মনিটরের মাধ্যমে। এখন দেখো ব্লাড লিক ডিটেক্টর। এই ব্লাড লিক ডিটেক্টরটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। ব্লাড লিক ডিটেক্টর হচ্ছে সাধারণত যখন ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, তখন এই রক্তটাকে যখন নিয়ে আসা হয় মেমব্রেন এবং একটা পাতলা পর্দা দ্বারা, এই দেহ থেকে যখন রক্তটাকে ডায়ালাইসিস মেশিনে নিয়ে আসা হয়, ডায়ালাইসেটটা একটা এক ধরনের মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দার সাহায্যে পেশেন্টের রক্ত এবং ডায়ালাইসেটটাকে পৃথক করে রাখা হয়। এখন এই ব্লাডের রক্তটা যে নিয়ে আসা হয়, এই রক্তের প্রেশারটা, রক্তটা যেই পাশে থাকে সেই পাশের মেমব্রেনের কিন্তু প্রেশারটা বেশি থাকে, আর ডায়ালাইসেট যে পাশে থাকে সেই ওই পাশের মেমব্রেনের প্রেশারটা কম থাকে। এখন রক্তের এই হাই প্রেশারের কারণে কখনো কখনো এই মেমব্রেনগুলা সামান্য একটু ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র হওয়ার কারণে কিছু পরিমাণে রক্ত অপচয় হয়। ছিদ্র হলে তো সেটা ছিদ্র দিয়ে বের হয়ে যায়, এটাই হচ্ছে অপচয়। সেই অপচয়টাকে শনাক্তকরণ করার জন্য এই ব্লাড লিক ডিটেক্টরটা কাজ করে। আচ্ছা, এখানে ডায়ালিসিস প্রক্রিয়াটা সহজভাবে এবং কম সময়ে করার জন্য এসি অ্যাম্প্লিফায়ারের একটা চপার সার্কিট ব্যবহার করা হয়েছে। চপার সিস্টেম টাইপ ব্লাড লিক ডিটেক্টর ইউজ করা হয় যাতে কম সময়ে করা যায় এবং সহজে নির্ণয় করা যায়। এখানে একটা লিড ড্রাইভার আছে, সেই লিড ড্রাইভারটা স্কোয়ার ওয়েভ কারেন্ট তৈরির মাধ্যমে চপিং কার্য সম্পন্ন করে এবং ক্যাডমিয়াম সালফাইডের মাধ্যমে এই লাইটটাকে ডিটেক্ট করে থাকে এবং 565 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে এটা রেসপন্স করে থাকে। এখন লিড ড্রাইভের মাধ্যমে যে সিগন্যালটা আমরা পাবো, সেই সিগন্যালটা ট্রান্সইউসারে প্রেরণ করা হয়। ট্রান্সইউসারের কাজ হচ্ছে এক সিগন্যাল থেকে অন্য সিগন্যালে রূপান্তর করা, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করে এই সিগন্যাল অ্যাম্প্লিফায়ারে পাঠিয়ে দেয়। এই সিগন্যাল অ্যাম্প্লিফায়ার থেকে সিগন্যালটা বর্ধিত হয়ে অ্যাম্প্লিফিকেশন হওয়ার পরে সেটা একটা অ্যাবসলিউট ভ্যালু অ্যাম্প্লিফায়ারে পাঠায়, অর্থাৎ একটা আদর্শ পিক ভ্যালুতে রূপান্তরের জন্য অ্যাবসলিউট ভ্যালু অ্যাম্প্লিফায়ারে পাঠানো হয়। সেটা সিগন্যালটাকে আদর্শ ভ্যালুতে বর্ধিত করে সেই সিগন্যালটা পাঠানো হয় এনভেলপ ডিটেক্টরে। সেই এনভেলপ ডিটেক্টরে পাঠায় এবং এটা সাধারণত এই সিগন্যালটা শনাক্তকরণ করে কম্পারেটরে প্রেরণ করা হয়। অর্থাৎ এই যে পিক ভ্যালু আমি পাইছিলাম যে 565 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো পাওয়া যায়, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। এবং এই কম্পারেটরের কাজ হচ্ছে এটা একটা রেফারেন্স ভোল্টেজের সাথে তুলনা করে থাকে এই কম্পারেটরটা, এবং একটা পিক ভ্যালু সিলেক্টেড থ্রেশহোল্ড, মানে এই কম্পারেটরটা তুলনা করে তোমার অ্যালার্ম সার্কিটে পাঠিয়ে দেওয়া হয়। যদি এটার যে ভ্যালুতে সেট করা অবস্থায় থাকে, এই ভ্যালুটা থ্রেশহোল্ড মানের চেয়ে যদি কম হয়, সেই ক্ষেত্রে তোমার এই অ্যালার্ম সার্কিটটা অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে
ডিটেক্টর কিভাবে কাজ করে, এখান থেকে চপার থেকে লাইটটা শনাক্তকরণ করার জন্য ওই সিগন্যালটা যায় লিড ড্রাইভের মাধ্যমে লাইট ইমিটিং ডায়োডের মাধ্যমে লাইটটা শনাক্ত করে ওই সিগন্যালটা শনাক্তকরণ ট্রান্সডিউসারে পাঠানো হয়, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা হয়, সিগন্যাল অ্যাম্প্লিফায়ার যায়, সিগন্যাল ওই ট্রান্সডিউসার থেকে আসা সিগন্যালটা এখানে বর্ধিত হয়, বর্ধিত হওয়ার পরে অ্যাবসলিউট ভ্যালু অ্যাম্প্লিফায়ার একটা আদর্শ স্ট্যান্ডার্ড একটা ভ্যালুতে বর্ধিতকরণ করার পরে এনভেলপ ডিটেক্টরে পাঠানো হয় এই সিগন্যালটা। সেই সিগন্যালটা তোমার শনাক্তকরণ করে কম্পারেটরে পাঠায়, কম্পারেটর এটার কম্পারেটর মানে তুলনা করার কাজ করে সিগন্যাল দুটার মধ্যে করার পরে যদি যেই মানে অ্যালার্মটা আর কি সেট করে দেওয়া আছে সেই মানের চেয়ে যদি কম হয় সেক্ষেত্রে তোমার অ্যালার্মটা বেজে উঠে, যে তোমার এই ব্লাড লিক ডিটেক্টরের মাধ্যমে শনাক্তকরণ করা যায় যে তোমার এখন ব্লাডটা লিক হয়েছে এই জায়গায়, তখন অ্যালার্মটা হয় বাজে। পোর্টেবল কিডনি মেশিন, এটাও রচনামূলক প্রশ্নের জন্য আসে, রচনামূলক সংক্ষিপ্ত দুইটার ক্ষেত্রেই আসতে পারে। পোর্টেবল কিডনি মেশিনটা পোর্টেবল বলা হয়েছে এই কারণে, কারণ এটা সাইজে অনেক ছোট, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং এই পোর্টেবল কিডনি মেশিনে সাধারণত রক্তটা এবং এই ডায়ালাইসেট দুইটাকেই পাম্প করার জন্য সাধারণত একটা নির্দিষ্ট একক পাম্প ব্যবহার করা হয় এবং 12 ভোল্টের একটা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি ইউজ করা হয়। এখন এই ডায়ালাইজার থেকে ডায়ালাইসেটটাকে পাম্প করে পাম্পের পেটিতে নিয়ে আসার জন্য তোমার ডায়ালাইজার থেকে ডায়ালাইসেটটাকে পাম্প পেটিতে টেনে নিয়ে আসা হয় পাম্পিং করার মাধ্যমে। এখানে যে অ্যাকুমুলেটর আছে সেই অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে একটা রিজার্ভার হিসেবে কাজ করে, যেটা পাম্পের সাথে পালসেশনের সময় অনুসারে সংকুচিত হয় এবং প্রসারিত হয়। আর এখানে যে আলট্রা ফিল্ট্রেট কালেক্টর আছে, এখানে একটা আলট্রা ফিল্ট্রেশনের এখানে একটা বাল্ব ইউজ করা হয়। বাল্বটা ডায়ালাইজারের দিকে অন ফ্লোতে মানে নেগেটিভ প্রেসার তৈরি করে। যদি এটা ট্যাঙ্ক সার্কিটের সাথে তখন সংযুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে অ্যাকুমুলেটর এবং এই আলট্রা ফিল্ট্রেট রিজার্ভার দুইটার একটাও কাজ করবে না। আর যদি ট্যাঙ্ক সার্কিট সংযুক্ত অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে তোমার অ্যাকুমুলেটর এবং আলট্রা ফিল্ট্রেট কাজ করবে। কিন্তু ট্যাঙ্কবিহীন অবস্থায় এই অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেশিনের ভিতর দিয়ে সাধারণত রক্তটা খুবই সাধারণভাবে বা নর্মালি ফ্লো হয় বা বের হয়। পেশেন্টটাকে ডায়ালাইসিস এই পেশেন্টের যে ব্লাডটা থাকে সেই ব্লাডটাকে পাম্পের মাধ্যমে ভেন্ট্রিকলে আসে, তারপরে কিন্তু এই ক্যাথেটারের মাধ্যমে নিয়ে আসা হয় পাম্পিং প্রক্রিয়া করে এই ডায়ালাইজারের ভিতরে। এটা খুবই সাধারণভাবে আসে নেগেটিভ প্রেসার প্রয়োগের মাধ্যমে। এটির পরে তোমার ডায়ালাইজার থেকে একটা বাবল ক্যাচার আছে, মানে এখানে ডায়ালাইজারের কাজ হচ্ছে রক্তটাকে তো পরিশোধিত করার পরে সেটা অন্য একটা ক্যাথেটারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে। এই যে একটা বাবল ক্যাচার আছে, সেই বাবল ক্যাচারের মাধ্যমে পুনরায় তোমার দেহের ভিতরে রক্তটাকে প্রবেশ করানো হয়। আচ্ছা, এটাই হচ্ছে পোর্টেবল কিডনি মেশিনের কাজ। এখন তাহলে এই অধ্যায় থেকে তোমরা কি শিখতে পারলা? ডায়ালাইসিস কি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ডায়ালাইসিস কত প্রকার সেটাও বলতে পারবা, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, হেমোডায়ালাইসিস। তারপর ডায়ালাইসিস মেশিনের সিস্টেম কম্পোনেন্ট সম্পর্কে জানতে পারবা, মানে কি কি জিনিস প্রয়োজন এই ডায়ালাইসিস মেশিনের ক্ষেত্রে। হেমোডায়ালাইসিসের স্কেমেটিক ডায়াগ্রাম, এটা রচনামূলক প্রশ্নের জন্য। ডায়ালাইসিস টেম্পারেচার নিয়ন্ত্রণ, এটাও তোমার রচনামূলকের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তারপরে ডায়ালাইসিসের যে পরিবাহিত মনিটরিং, এটা রচনামূলকের জন্য। তারপরে তোমার ব্লাড লিক ডিটেক্টর, এটা সংক্ষিপ্ততেও আসে রচনামূলকেও আসে, বা এই সার্কিটগুলা কিন্তু তোমার ব্লক ডায়াগ্রামগুলা শুধু সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, যে এটা চিত্র দেও এরকম। পোর্টেবল কিডনি মেশিনে রচনামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। তোমরা কাইন্ডলি একটু খাতায় নোট ডাউন করে পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের পড়তেও ইজি হবে, মনেও থাকবে, যখন পরীক্ষা হবে শুধু সেটা রিভিশন দিবা। আচ্ছা, তোমরা তাহলে ভালো থাকো।
আশা করব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই প্রত্যাশায় তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আর অনলাইন ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করো।